আর্জেন্টিনার জয়ের উচ্ছ্বাসে তখন যেন পুরো ছাদ এক অদ্ভুত আলোড়নে কাঁপছে। নীল সাদা পতাকা দুলছে, বিহানের চিৎকারে ছাদের এক প্রান্ত থেকে অপর প্রান্ত মুখর হয়ে উঠেছে। মোবাইলে ভিডিও করছে, আবার গোলের মুহূর্তটা নিয়ে উত্তেজিত আলোচনায় মেতে উঠছে। চারদিকে এত এত শব্দ, এত হাসি, যেন রাতটা স্রেফ একটা রাত নয়, ছোট্ট এক উৎসবে পরিণত হচ্ছে। কিন্তু সেই উৎসবের মাঝখানে বেলা যেন অদৃশ্য হয়ে উঠতে চাইছিল। সে দাঁড়িয়েছিল ভিড়ের সামান্য বাইরে, ঠোঁটের কোণে খুবই ক্ষীণ এক টুকরো হাসি টেনে। আর্জেন্টিনা জিতবে যে, মেয়েটা এই জয়ের অপেক্ষা গতকাল থেকে করছিল। গোল হলে যে সবার আগে চেঁচিয়ে ওঠার কথা, এই মেয়েটার মুখে আজ আনন্দ সেই স্বতঃস্ফূর্ত আলো নেই। তার ভিতরের ঝড় যেন বাইরের উল্লাসকে মুছে দিয়ে এক ক্লান্তি, নীরব ভারী শূন্যতা এনে বসিয়েছে। আর ঠিক সেই কারণে আরো কিছুক্ষণ এই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এরা তখনও বিহানের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত। বিহান তখন পতাকা নেড়ে বলছে, আজকে কিন্তু কেউ ঘুমাবে না। আর্জেন্টিনা জিতছে, তার মানে আজকে ছাদ উদযাপন চলবে সারা রাত। এই কোলাহলের ভিতরে বেলা খুব ধীরে, খুব স্বাভাবিক ভঙ্গিতে সবার দৃষ্টি এড়িয়ে একটু একটু করে সরে এলো। তার বুকের ভিতরটা কেমন শক্ত হয়ে আছে। মনে হচ্ছে আর এক মুহূর্ত যদি এখানে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে হয়তো এই জোর করে ধরে রাখা হাসিটুকু নিঃশেষ হয়ে যাবে। সে ধীরে ধীরে চারপাশে তাকালো, কেউ তাকে খেয়াল করছে নাকি তা দেখার জন্য। তারপর উন্নার প্রান্ত বুকে চেপে ধরে ধীরে ধীরে সিঁড়ির দিকে হাঁটা ধরলো। তার হাঁটার ভঙ্গি খুবই মৃদু, মুখে স্বাভাবিক ভাব ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু ভিতরে ভিতরে সে যেন পালিয়ে যাচ্ছে। সিঁড়ির মুখে পৌঁছে একবারও পিছনে তাকালো না বেলা, কারণ সে জানে সে যদি একবারও পিছনে তাকায়, যদি কারোর চোখে চোখ পড়ে যায়, যদি কেউ প্রশ্ন করে কোথায় যাচ্ছিস, তাহলে হয়তো আর নিজেকে ধরে রাখতে পারবে না। তাই মাথা নিচু করে সে দ্রুত প্রথম ধাপটাই পা রাখলো। দোতলার রেলিং এ পা রাখতেই বেলা থেমে গেল। এখানে আলো অনেক নরম, করিডোরের হলুদাভ লাইটের চারপাশে একটা শান্ত, একটা স্থির অবয়ব তৈরি হচ্ছে। উপরের উল্লাসের শব্দ এখানে ভেসে আসছে ঠিক, কিন্তু অনেক দূরের মতন, মনে হচ্ছে অন্য কোনো জগতের আওয়াজ। এই নিস্তব্ধতা যেন বেলার বুকের ভিতরে থাকা আত্মনাদকে স্পষ্ট করে তুললো। খুব ধীরে একপাশের দেওয়ালে হাত রাখলো, বুক ভর্তি একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু সেই নিঃশ্বাসটাও যেন ভেঙে ভেঙে বেরিয়ে এলো। চোখের কোণে জমে থাকা জলটা আবারও ফিরে আসছে। এতক্ষণে জোর করে চেপে রাখা কান্নাটা সুযোগ পেয়ে আবার যেন গলা চেপে বের হয়ে আসতে চাইছে। না, কাঁদা যাবে না, নিজেকে শক্ত করে বোঝালো বেলা। এই বাড়িতে এই রাতে আনন্দের মধ্যে সে আর একবারও ভেঙে পড়তে চায় না, কারোর সামনে নয়, বিশেষ করে শাওরের সামনে তো নয়ই। সে ধীরে ধীরে করিডোর পেরিয়ে পাশের ছোট্ট বারান্দার দিকে এগিয়ে গেল। এই বারান্দাটা দোতলার ছাদের সিঁড়ির বাদিক ঘেঁষে, খুব বড় কিছু না, সামান্য জায়গা। সামনেও অন্ধকার রাতের দূর রাস্তায় অস্পষ্ট আলো, আর ওপরের দিক থেকে ভেসে আসা আনন্দের শব্দ কিন্তু এই মুহূর্তে বেলার কাছে নরম আশ্রয় মনে হলো। রেলিং এর কাছে এসে দাঁড়াতে রাতের ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগলো। বেলা চোখ বন্ধ করলো, বাতাসটা যেন জ্বালা করা চোখের পাতায় কিছুটা শান্তি সইয়ে দিল। সে দু হাতে রেলিং শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলো। মনে হচ্ছিল ভিতরের সবকিছু এমন এলোমেলো হয়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে না, অথচ বুকের ভিতরে ভাব জমে আছে, এমন ভাবে যেন কেউ পাথর বসিয়ে দিয়েছে। সায়র ভাই নামটা মনে মনে উচ্চারণ করতে আবারও চোখের কোণটা জলে ভরে উঠলো। না, এভাবে ভাবা যাবে না। সে তো ঠিক করে ফেলেছে, আজ থেকে আর নয়। কোনো বাড়তি কথা নয়, খুনসুটি নয়, অদ্ভুত কোনো আশাও নয়। নিজের অনুভূতিগুলোকে নিজের কাছেই আটকে রাখতে হবে। এটাই ভালো, এটাই নিরাপদ। কিন্তু মন কি এত সহজে মানে? যতই নিজেকে বোঝাতে চাই, ততই সন্ধ্যার সেই মুহূর্তগুলো চোখের সামনে ফিরে আসে। রূপসার সামনে দাঁড়ানো সায়র, রূপসার সঙ্গে স্বাভাবিক কথা বলা, পরিবারের সবার স্বাভাবিক গ্রহণযোগ্যতা, সবকিছু মিলিয়ে বেলার বুকের ভিতরে তখন যে ব্যথাটা জন্ম নিয়েছিল, এটা এখনো একই রকম ধারালো। আর তার থেকেও বড় যন্ত্রণা, এই কষ্টটা সে কাউকে বলতে পারবে না, কারোর কাছে না, এমনকি ইরার কাছেও না। কারণ সে কি বলবে যে সে নিজের অজান্তেই এমন একটা মানুষকে ভালোবেসে ফেলেছে যাকে ভালোবাসার অধিকার তার নেই। না, কোনো কথাই বলা যাবে না। বেলার চোখ থেকে এবার সত্যিই একটা উষ্ণ অশ্রুবিন্দু গড়িয়ে পড়লো। সে দ্রুত হাত তুলে মুছে ফেললো, তারপর আরেকবার নিজেকে শক্ত করার জন্য গভীর নিঃশ্বাস নিল। ঠিক তখনই সিঁড়ির ওপর থেকে মৃদু কিন্তু খুব স্পষ্ট শব্দে একজোড়া পায়ের শব্দ ভেসে এলো, ধীর স্থির। বেলার পুরো শরীর যেন এক মুহূর্তে জমে গেল। বেলার আঙুলগুলো রেলিং এর ওপর আরো শক্ত
করে বসলো। মুখের ভিতর ধক করে উঠলো, সে পিছনে তাকালো না, কিন্তু কেন সে বুঝে গেল কে আসছে। সেই পদশব্দ ধীরে ধীরে কাছে নামতে লাগলো, সিঁড়ির শেষ ধাপে এসে থামলো, তারপর করিডোর পেরিয়ে আর একটু এগিয়ে এলো। বেলা এখনো মুখ ফিরালো না, মনে হচ্ছিল যদি এখনই ঘুরে তাকায় তাহলে এতক্ষণ কষ্ট করে জোড়া লাগানো নিজেকে আর সামলাতে পারবে না। তারপর পিছন থেকে একটা খুব পরিচিত কিছু শিওর একটা কণ্ঠস্বর ভেসে এলো, একা একা নিচে এসেছিস কেন? এগুলো খুবই সাধারণ, কিন্তু বেলার বুকের ভিতরটায় যেন কেউ এক মুঠো আগুন ছিটিয়ে দিল। সে চোখ বন্ধ করে 1 সেকেন্ড দাঁড়িয়ে রইলো, তারপর ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে পিছন ফিরলো। দুতলার নরম আলো তার সাদা পাঞ্জাবি আরো ফ্যাকাশে দেখাচ্ছে। মুখে সে পরিচিত গম্ভীরতা আছে ঠিকই, কিন্তু চোখ দুটো আজ অস্বাভাবিক রকম তীক্ষ্ণ। সেখানে নিছক কৌতূহল নেই, আছে স্পষ্ট উদ্বেগ, আছে প্রশ্ন, আছে একটা অদ্ভুত অস্থিরতা, যেন সারা রাত ধরে সে কিছু একটা বোঝার চেষ্টা করছে আর এখন আর নিজেকে থামাতে পারিনি, তাই চলে এসেছে। বেলা চোখ নামিয়ে বলে, এমনি এসেছি। কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইলো, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো বারান্দার রেলিং এর কাছ থেকে সামান্য দূরে থামলো। খুব বেশি কাছে নয়, আবার এতটাও দূরে নয় যে কথার ভিতরে টানটা থেমে যায়। আর গলায় খুব হালকা প্রশ্নের সুর। এমনি বেলা গলাটা স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, একটু মাথা ধরেছিল। এইবারও সঙ্গে সঙ্গে কিছু বলল না, শুধু স্থির চোখে তাকিয়ে রইল তার দিকে। সেই দৃষ্টিটায় বেলার অস্থিরতা আরো বাড়িয়ে দিল, কারণ সে বুঝতে পেরেছে সায়র তার কথাটা বিশ্বাস করেনি। সায়র অবশেষে বলল, মাথা ধরেছে নাকি অন্য কিছু? বেলা একটু কেঁপে উঠলো, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, আরে না, সত্যি একটু ভিড় লাগছিল তাই নিচে এলাম। হইচই তো শুরু থেকেই ছিল, আর তোর তো হইচই উল্লাস পছন্দ। এই একটুকু বাক্যই বেলা বুঝে গেল সায়র আজকে খুব সহজে ছেড়ে দেবে না। তার ভিতরে জেদি অনুসন্ধান মানুষটা আজ জেগে আছে। বেলা চোখ তুললো না, ধীরে বলল, আতশবাজির এত শব্দ একটু অসুস্থ লাগছিল। সায়র আনমনে বলে উঠলো, আর সেই অস্থিরতাটা হঠাৎ করে রূপসা আসার পরই হলো। বেলা এবার চুপ হয়ে গেল। প্রশ্নটা খুবই স্বাভাবিক ভঙ্গিতে করা, কিন্তু এর ভিতরে যে সরাসরি সন্দেহ লুকিয়ে আছে সেটা বুঝতে তার অসুবিধা হলো না। সে ঠোঁট ভিজিয়ে নিয়ে অন্যদিকে তাকালো, সামনের অন্ধকারে চোখ রেখে বলল, আপনি ওপরে যান, সবাই খুঁজবে। আর রূপসাপুর আসাতে আমার কিছু যায় আসে না। উনি আপনাদের আত্মীয়, ওনার বাড়িতে আসার যথেষ্ট অধিকার আছে। সায়র নড়ল না, বরং আরো স্থির হয়ে দাঁড়িয়ে বলল, সবাই খুঁজলে খুঁজুক, আমি আগে জানতে চাই কি হয়েছে। তাহলে বল তুই আমাকে, কি কারণে তুই আপসেট? বেলার বুকের ভিতরটা ধক করে উঠলো। এই মানুষটা কেন এমন করছে? কেন বারবার একই প্রশ্ন করছে? কেন তার ভিতরে সবকিছু এত কষ্ট করে লুকিয়ে রাখার পরও টেনে আনতে চাইছে? সে খুব আস্তে বলল, কিছু হয়নি। মিথ্যা। শব্দটা খুব নিচু গলায় বলল, কিন্তু খুব তীক্ষ্ণ। বেলা মাথা তুলে তাকিয়ে ফেললো। সায়রের চোখ তখনও সরাসরি তার চোখে। এখানে কোনো রাগ নেই, কিন্তু এমন এক অস্বীকারহীন দৃঢ়তা আছে। বেলার গলা শুকিয়ে এলো। নিজের কণ্ঠস্বরটা যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো সে। আমি মিথ্যা বলছি না, সব একদম সত্যি। সায়র এক মুহূর্ত দৃষ্টি সরালো না। সায়র আবার বলল, বিকালে তুই অন্যরকম ছিলি, হাসছিলি, কথা বলছিলি, সবার সঙ্গে তর্ক করছিলি, বিয়ানের সঙ্গে ঝগড়া করছিলি, তারপর হঠাৎ করে তুই একদম চুপ হয়ে গেলি। আমি ডাকলাম, ঠিক মতো উত্তর দিলি না, খেতে বসে প্লেটের দিকে তাকিয়ে বসে রইলি। আর্জেন্টিনা জিতলো, তবুও তোর মুখে সে আগের মতন আনন্দ নেই। আর এখন সবার মাঝখান থেকে লুকিয়ে নিচে নেমে এলি। তো কিছুর পরেও বলিস কিছু হয়নি, তাহলে সেটা আমি বিশ্বাস করব কিভাবে? প্রতিটা শব্দ যেন বেলার বুকের ভিতরে গিয়ে বিঁধতে লাগলো। সে বুঝতেই পারেনি সায়র তাকে এতটা খেয়াল করছে। আর চুপ করে থাকা, ঠিক মতো না খাওয়া, চোখ না তুলে কথা বলা, সব এই ভাবনাটাই তাকে আরো দুর্বল করে দিল। কারণ যতই সে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইছে, সায়রের এই খেয়াল রাখা তার ভিতরের প্রতিরোধকে ভেঙে দিতে চাইছে। বেলা খুব কষ্টে নিজেকে সামলে নিয়ে বলল, আপনি এত কিছু ভেবে ফেলেছেন, আসলে তেমন কিছু না। সায়র চুয়াল শক্ত করে বলল, তাহলে কেমন কিছু? কিছু না। বেলা নামটা এত ভারী সরা উচ্চারিত হলো যে তার বুকের ভিতর কেঁপে উঠলো। মনে হলো এই একটা ডাকেই তার কত অপ্রকাশিত কথা মিশে আছে, বিরক্তি, উদ্বেগ, দাবি, সবকিছু। সে দ্রুত মুখ ফিরিয়ে নিয়ে বলে, দয়া করে আপনি উপরে যান। তুই কি কাঁদছিলি? প্রশ্নটা এমন হঠাৎ এলো যে বেলার নিঃশ্বাস যেন মাঝপথেই আটকে গেল। তার আঙুলগুলো রেলিং এর ওপর আরো শক্ত হয়ে গেল। হাত দিতে গিয়েও থেমে গেল সে। না, এই মুহূর্তে চোখ ছোঁয়া মানেই ধরা পড়ে যাওয়া। না, আবার মিথ্যা বলছিস? আমি কাঁদিনি। তাহলে তোর চোখ লাল কেন?
বেলা এবার আর উত্তর দিতে পারলো না। বলবে যে এই লালচে চোখের কারণ আপনি নিজেই, বলবে যে তারই অজান্তে, তারই কয়েকটা স্বাভাবিক আচরণে, তারই কিছু সম্পর্কের দৃশ্যে বেলার বুক ভেঙে গেছে, বলবে যে সে চেষ্টা করেছে স্বাভাবিক থাকতে কিন্তু পারছে না। কিছু বলা যাবে না। সে খুব ধীরে বলল, মাথা ব্যথায় চোখ জ্বালা পড়ছে। সায়রের ঠোঁট শক্ত হয়ে গেল। স্পষ্ট বোঝা গেল এই উত্তরেও সে সন্তুষ্ট নয়। সে আরো এক পা এগিয়ে এলো। এখন তাদের মাঝখানে দূরত্ব আরো কম, তবুও সে কোনো সীমা অতিক্রম করলো না। তো তার উপস্থিতিটাই যেন বেলার চারপাশে চাপা একটা আবরণ তৈরি করে ফেলেছে। নরম স্বরে বলে, আমার দিকে তাকা। বেলার বুক ধক করে উঠল। সে তাকালো না, বরং আরো নিচের দিকে চোখ নামিয়ে নিল। দরকার নেই। আছে, নেই, আছে বেলা, মার খাস না আমার হাতে।